শিক্ষা ব্যবস্থায় যে একটা অমূলক পরিবর্তন প্রয়োজন এই মুহূর্তে। আমাদের এই যে কারিকুলামের উপর আমাদের যে ট্রেনিংটা আমরা নিয়েছি, এই ট্রেনিং আমরা কিছুই বুঝি নাই, এবং যারা প্রশিক্ষক ছিল তাদেরও জিজ্ঞেস করছি, তারা বলে যে আমরাও ভালো বুঝি না। শেখ হাসিনার সময় যে শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন তারা আনতে চেয়েছিল বা এনেছিল, সেই পরিবর্তনটাকে এখনকার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করাটা কতখানি জরুরি বলে মনে করছেন আপনি? ক্লাসরুমটা মনে হচ্ছে হাট বাজার, ৬-৭ জন বসায় দিয়ে হয়েছে গল্প করে, ছবি আঁকা, এটা সেটা, নাচ গান দিয়ে, তারপরে কিভাবে নেতৃত্ব দিতে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ভালো মনের একজন মানুষ, সাদা মনের একজন মানুষ, নিরহংকার। তার কাছ থেকে চাওয়া বা পাওয়ার প্রত্যাশা কি? যদি মোবাইলে তাদের লেখাপড়ার বিষয় থাকে, তারা কিন্তু ভালোটার পরিবর্তে খারাপটা দেখে আসক্ত হয়ে যায়। সাথে সাথে আমরা দেখছি যে বাচ্চারা কথা বলে ভুলে গেছে। যে বাচ্চা চঞ্চল ছোটাছুটি করে, সে বাচ্চাও ঘরের কোনো বসে মোবাইল দেখে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ফিরে এলাম সমসাময়িক বিষয় নিয়ে মুভি বাংলা টেলিভিশনের বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান সাম্প্রতিক। সাথে আছি আমি আনিসুর রহমান সাব্বির, এবং আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন কাজী বদরুজ্জামান, সহকারী অধ্যাপক, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। কাজী বদরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকরা যারা আমার এই প্রোগ্রামটা দেখছে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা। সুপ্রিয় দর্শক, আজ মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। কাজী বদরুজ্জামান, আপনি শিক্ষক হিসেবে একেবারে আজকে মতো করে কথা বলবার জন্য মূলত উপস্থিত হয়েছেন, এবং শিক্ষা ব্যবস্থায় যে একটা অমূলক পরিবর্তন প্রয়োজন এই মুহূর্তে, এবং আমাদের সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে হচ্ছে উপদেষ্টা মহোদয় যিনি আছেন, চেষ্টা করছেন যে এই পরিবর্তনটা করবার জন্য। শিক্ষা ব্যবস্থাটা যদি বলি, বিগত সময় অর্থাৎ যে সরকার, ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচারী সরকার বলে আখ্যায়িত, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যে শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন তারা আনতে চেয়েছিল বা এনেছিল, সেই পরিবর্তনটাকে এখনকার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করাটা কতখানি জরুরি বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে এমনভাবে প্রশ্ন কখনো কেউ করে নাই, এবং আমার বলার সুযোগও ছিল না। এখন বলার সময় এসেছে, বলা যায়। তো আগে যে গত যে কারিকুলামটা ছিল, যেভাবে বাচ্চাদের শিখাচ্ছিলাম যে ডিম ভাজা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া ইত্যাদি ইত্যাদি, যে যা শিখাচ্ছিল, তাতে করে বাচ্চারা পড়ার টেবিলে তো বসতোই না, পড়ার সুযোগও নাই, এবং সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো। একটা ছোট ছোট ক্লাসের বাচ্চারা যদি মোবাইলে তাদের লেখাপড়ার বিষয় থাকে, তারা কিন্তু ভালোটার পরিবর্তে খারাপটা দেখে আসক্ত হয়ে যায়। সাথে সাথে আমরা দেখছি যে বাচ্চারা কথা বলে ভুলে গেছে। যে বাচ্চা চঞ্চল ছোটাছুটি করে, সে বাচ্চাও ঘরের কোনো বসে মোবাইল দেখে, এবং বাবাকে চাপ দেয় ভালো মোবাইল কিনে দেওয়ার জন্য, না হলে বাবার মোবাইল ব্যবহার করে। একটা অন্যরকম অস্বস্তি। আমাদের এই যে কারিকুলামের উপর আমাদের যে ট্রেনিংটা আমরা নিয়েছি, এই ট্রেনিং আমরা কিছুই বুঝি নাই, এবং যারা প্রশিক্ষক ছিল তাদেরও জিজ্ঞেস করছি, তারা বলে যে আমরাও ভালো বুঝি না। তার মানে আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম? আসলে একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস আগে করতে হয়। সেটাই আমরা দেখলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থা কত নিচে নেমে গেল। আমাদের প্রত্যেকটা টিচার সবাই অসন্তুষ্ট, যে মন খুলে কেউ পড়াতে পারে না। যে আগের যে কারিকুলাম ছিল, আমরা সৃজনশীল পদ্ধতি আসছিল ভালো, সৃজনশীলের আগে যে প্রশ্ন করার যে সিস্টেম ছিল সেটা এক ধরনের, সৃজনশীল এক ধরনের। পরে যে কারিকুলামটা আমরা দেখলাম, এটা কোনো কারিকুলামে নাই আমাদের দেশে। এটা কেন যে এটা করলো, এটা আমাদের মাথায় ঢোকে, আমাদের বোধগম্য নয় যে এটা কাকে শেখানোর জন্য। যারা এই সিস্টেমটা চালু করলো তাদের বাচ্চারা দেশের বাইরে পড়ে। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, যাদের বাচ্চারা এই দেশে পড়াশোনা ছাড়া উপায় নাই, তারা তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। খেয়াল করেন, এরা এক সময় বিসিএস পরীক্ষা দিবে, এক সময় ক্যাডার অফিসার হবে। তো কিভাবে পরীক্ষার সম্মুখীন হবে, কিভাবে এরা পরীক্ষা দিবে, কি শিখলো? আমি ভালো আছি এটা ট্রান্সলেশন করতে পারে না, A+B হোল স্কয়ারের সূত্র জানে না। পড়াশোনা পড়াশোনা বাদে গল্প আড্ডা যা কিছু করার সব কিছুই হলো। চোখ দিয়ে পানি বের হয়েছে, কিছু বলার সুযোগ ছিল না, গলা চেপে ধরে, কিছু বলা যায় না। প্রশিক্ষণে আমরা বলছি যে এটা কোনো সিস্টেম হলো, এটা কোনো কারিকুলাম হলো, এটা কি, বাচ্চারা কি শিখবে? আমাদের বলছে যে কোনো কথা বলা যাবে না, শুধু আমরা যা বলি এটা শুনবেন। আমরা ট্রেনিং নিয়ে এসেছি, কথা না বলে আমরাও জানি আপনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি, কিন্তু কিছু বলা যাবে না। এরকম একটা বললে চাকরি থাকবে না, এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু সময় কাটাচ্ছিলাম। আর আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ এর থেকে আমাদের নিবৃত্ত দাও। আচ্ছা আচ্ছা, হয়তো নিবৃত্ত আমরা পেয়ে গেছি। উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন যে গার্ডিয়ানরা যেটা চাচ্ছেন, বাচ্চারা যেটা চাচ্ছেন, আমরা ওখানে ফিরে যাচ্ছি। আগের কারিকুলামে ফিরে যাচ্ছি আমরা। এত ভালো লাগছে আমাদের শুনে।
আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন গার্ডিয়ানের বক্তব্য দেখেছি। সবাই কিন্তু প্রাণ খুলে বা মন খুলে বা কথা সব কথা বলতে পারে না, কিন্তু দুই একজন যে বলে না এমনও না। আমি দেখেছি চৌকসভাবে সুন্দরভাবে এই মানে গত যে কারিকুলামটা চলে গেল এই কারিকুলামের বিপক্ষে কত সুন্দর করে তার যুক্তি উপস্থাপন করছে। আমার বাচ্চা 6-এ পড়ে, আমার বাচ্চার যে চ্যাপ্টার দিছে পড়াতে, এই চ্যাপ্টার বয়ঃসন্ধিকাল সম্পর্কে ডিটেলস কী সব দিয়েছে, এবং ক্লাস 7-এর একটা বইতে দেখা যাচ্ছে এইসব বন্ধু হই। তার মানে চিন্তা করেন যে, এবং এখানে আমরা নগ্নতা, পরিবারতন্ত্র এগুলোকে ঢুকিয়ে দিয়ে এগুলোকে ঢুকিয়ে দিয়ে একদম মানে এবং ইসলাম পরিপন্থী অনেক কিছু ছিল। অনেক কিছু ছিল। আমরা তো টিচাররা তো পড়াতে পারে নাই। টিচার আপনি ক্লাসরুমটা মনে হচ্ছে হাট বাজার, 6-7 জন বসায় দিয়ে হয়েছে গল্প করে, ছবি আঁকা, এটা সেটা, নাচ গান দিয়ে, তারপরে কিভাবে নেতৃত্ব দিতে হয়। আমার তো মনে হয় এই নেতৃত্বের, এই যে বাচ্চারা নেতৃত্ব শিখলো, আর এই নেতৃত্ব না এটা আসলে দর্শক খুব সুন্দর কথা বলছে। দর্শক যে নেতৃত্ব তাদেরকে শেখানো হলো, সেই নেতৃত্ব বলেই কিন্তু আজকে একটা ছাত্র জনতার স্বাধীন দেশ পেয়েছে এবং স্বাধীন দেশ পেয়েছি। এবং যে কারণে আপনি কাজী বদরুজ্জামান আজকে মন খুলে কথা বলতে পারছেন। যে কথাগুলো আপনি এর আগেও আমাদের এখানে এসেছেন, কথাগুলো বলতে পারেননি, ভেতরে ছিল, দেখা গিয়েছে সেই সত্য কথাগুলো বলবার যে আজকে আপনি বলছেন অবলীলায়, সেটি কিন্তু আজকে বুঝতে পারছি, বলতে পারছি। আচ্ছা, হ্যাঁ, শুধু আমি না, আমার যত শিক্ষক আছে জি, প্রত্যেকের সাক্ষাৎকার নেবেন, প্রত্যেকের সাথে কথা বলবেন, দেখবেন তারা কত খুশি যখন উপদেষ্টা মহোদয় ঘোষণা দিলেন যে আমরা আগের সৃজনশীল পদ্ধতি ফিরে যাবো ইনশাল্লাহ। এবং আগামী বছর এই যে যারা নবম শ্রেণীতে, এরা 10ম শ্রেণীতে ওঠার সাথে সাথে তাদেরকে আমরা সায়েন্স, কমার্স, আর্টস দিয়ে দিব। যা 9-এ দেওয়ার কথা ছিল দিতে পারি নাই, তো ওখানে শর্ট সিলেবাসের মাধ্যমে ওদের এসএসসিটা আমরা করাবো, তারপর ইন্টারমিডিয়েট ওর ফুল সিলেবাসে পড়বে। আচ্ছা, এই যে একটা ট্রেন্ড, অর্থাৎ কথায় কথায় আপনি প্রতি বছর শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসছেন, এই পরিবর্তনের সাথে একটা স্টুডেন্টকে মেলাতে, এই পরিবর্তনের সাথে যোগ হতেও তো তার একটা সময় লাগে, এবং বোঝারও একটা ব্যাপার কাজ করে। তার মানে এই ঘন ঘন যে পরিবর্তন, এটা কতখানি ক্ষতিকর বলে মনে করছে? এটা অনেক ক্ষতি। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না, তো বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না, কারণ বাচ্চারা যে অল্প শিখলো, শর্ট সিলেবাস, এটা করোনার কারণে সেটা মেনে নেওয়া যায়, সারা বিশ্বব্যাপী এটা সমস্যা। কিন্তু কৃত্রিম সমস্যা যেটা আমরা তৈরি করি, সেটা মানে সেই শর্টেজটা আমরা কীভাবে ঠিক করবো, সেটা তো আমরা ঠিক করতে পারতেছি না। এই জন্য বাচ্চাদের একটা সুদূর প্রসারী সুন্দর একটা মানে সিস্টেম থাকা উচিত, সেটা আমাদের উপদেষ্টাগণ যারা আছেন তারা চিন্তা করতেছেন। আমি চাই, আমার ইচ্ছা যে যতদিন পর্যন্ত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি নয়, সুন্দর একটা সিস্টেম তৈরি না হয়, ততদিন পর্যন্ত আমার মনে হয় ইলেকশন না দেওয়াই ভালো। আচ্ছা, মানে এখন এটা মেরামত চলুক সব সেক্টরে, শুধু এক সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরে। কোথায় বিআরটিএতে যাবেন, সেখানে আপনি লাইসেন্সে আবেদন করেছেন, ঘুরতে ঘুরতে আপনি লাইসেন্স পাচ্ছেন না। আপনি কোথায় যাবেন, ভূমি অফিসে যাবেন, বিশাল করাপশন, বিভিন্ন অবস্থা। আমার মিসেস একটা স্কুলের টিচার, সে একটা কোশ্চেন করেছে ভূমি অফিসের দুর্নীতি নিয়ে। সেখানে বলছে যে কিছু কিছু ম্যাক্সিমাম মানুষ ভালো, কিন্তু 2-1জনের কারণে কিন্তু বদনাম হচ্ছে। তখন তাকে ডাকা হলো যে আপনি এই কোশ্চেনটা কেন করলেন? তখন বললো যে আমার হাতে সময় ছিল না, করোনার কারণে আমি টেস্ট পেপারের ঝিনাইদহ ক্যাডেট কলেজের কোশ্চেনটা তুলে দিয়েছি। যখন ঝিনাইদহ ক্যাডেট কলেজের কোশ্চেনটা বলছে, তখন আর তাকে কিছু বলেন। তাহলে এখানে দেখেন, এখানে টিচাররা সুন্দর মতো পড়াতে পারছে না, টিচাররা তাদের মনের কথাগুলো বলতে পারছে না, স্টুডেন্টরাও বলতে পারছে না। এখন আমাদের এই দেশ সুন্দর করার জন্য স্টুডেন্টদের যে অবদান, আমাদের ছাত্র যা দেখালো, যে কোনো রাজনৈতিক দল সেটা দেখাতে পারে নাই। এবং এই স্টুডেন্টদেরকে আমরা স্যালুট করি, এরা আমাদের সন্তান। আমি চিন্তা করি, আমার ঘরে যদি আমার একটা ছাত্র থাকে, আমি প্রাউড ফিল করি, একটা ছাত্রী যদি থাকে, আমি প্রাউড ফিল করি যে আমার সন্তান দেশ এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখছে, জীবন বিলিয়ে দিতে রাজি, কিন্তু দেশ মেরামত করতে হবে। এই যে বাচ্চাগুলো যে 5 তারিখের পরে, যে আমাদের স্বাধীনতা অর্জনের পরে দ্বিতীয় স্বাধীনতা বলি, বাচ্চারা যে ট্রাফিকের দায়িত্ব পালন করলো সারা বাংলাদেশে, বা বলে দেয়নি, অসাধারণ বলে দেওয়া লাগে নাই, তারা কিন্তু সুন্দরভাবে তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগে, এবং তারা যে রং করে, বিভিন্ন ডিজাইন করে, বিভিন্ন ছবি এঁকেছে, এবং দেশটাকে পরিবর্তন করে দিল। মনে হচ্ছে রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল ফুটে আছে, এত সুন্দর করে পরিমার্জন তারা করেছে অলগুলো। এই কাজ করতে গেলে কিন্তু সরকারের 400 থেকে 500 কোটি টাকা খরচ হতো। তারপর দুর্নীতি আছে। তারা কিন্তু বাড়ি থেকে রং কিনছে নিজের টাকায়, খাবার খেয়েছে নিজের টাকায়। আমি কয়েকটা পানির বোতল দিতে গেছি,
আমাকে বলে আঙ্কেল ওদের দেন, আমার লাগবে না। বাহ, মানে এই যে উদারতা, এই যে মহানুভবতা, এই যে ভালোবাসা, ওদের মধ্যে যে একটা কি সুন্দর টান আমাকে অবাক করেছে। আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আমি একদিন খাবার দিছি, একদিন পানি দিয়েছি। আমি গাড়িতে করে যে ওদের পাশে দাঁড়াইছি, কারণ আমার মেয়েটাও ছবি আঁকতেছে, আমি দেখতে গেছি কেমন ভাবে আঁকে। তো এই যে আপনার মেয়েও তো মেডিকেল ছাত্র। আমার মেয়ে মেডিকেলে পড়ে ফার্স্ট ইয়ারে। তো সে একদম, আমি বলছি যে মোবাইলে তুমি যে সমস্ত কমেন্টসগুলো করো ওগুলো আবার সরকারের নজরে পড়ে গেলে বিপদ হবে। সে আমাকে বলে নাই। 5 তারিখের পরে যখন আমরা মুক্ত হলাম, তখন আমাকে বলে, দেখো আমি প্রতিদিন লিখছি মোবাইলে, আমি ইন্সপায়ার্ড করেছি আমার বন্ধুদের, আমি উৎসাহ দিই সবাইকে যে আমিও আছি তোমাদের সাথে। আমি মিছিলেও গেছি, আমি মাঝে মাঝে বাইরে সবার সাথে গেছি, যেখানে যা যাওয়া দরকার সেখানে আমি গেছি, কিন্তু তোমাকে বলি নাই, বললে তুমি ভয় পাবা, বাবা হিসেবে ভয় পাবা। এই জন্য আমি বলি যে আমাদের সন্তান আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক সুরে একতা কথা বলছে। এই যে ভালোবাসা, এই যে টান, এই যে মানে ইনস্ট্রাকশন দেওয়া বা নেতৃত্ব দেওয়া যে মানে গুণাবলী, এগুলো আমাদের ছাত্রদের মধ্যে আছে। আমরা বায়ান্নর ভাষা আন্দোলন দেখেছি, কথা শুনেছি, তখন তো আমাদের জন্ম হয় নাই, 69-এর কথা শুনেছি। তো তখন সবসময় ছাত্ররাই নেতৃত্ব দিছে। এবং যখন ক্রান্তিকাল হয়েছে, এই যে বন্যায় স্টুডেন্টরা যে পরিমাণ ফান্ড কালেকশন করে, যে এই যে ফেনী নোয়াখালী যে বন্যাটা হলো অসাধারণ। এবং আমাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা অভূতপূর্ণ মানে একটা বিষয় কাজ করেছে এবার, সবাই যে এখানে ফান্ড ক্রিয়েটে সহায়তা করেছে ছাত্রদের। আমার স্কুলের স্টুডেন্টরাও তারা কালেকশন করেছে, আমার বাসায় গেছে, স্যার একটু যা পারেন আপনি দেন। তো আমি আমার সাধ্যমতো আমি দিয়েছি, কন্ট্রিবিউশন করি। আমার কাছে ড্রয়ারে যে কয় টাকা ছিল সব আমি ওদের দিয়ে দিচ্ছি, যে আমার সমস্যা হবে না, সামনে বেতন পাবে ইনশাল্লাহ। কিন্তু এই বাচ্চাগুলো যে পারে, এরা দেখিয়ে দিছে। এবং ফেনীতে ওরা এই কার্যক্রমটা শেষ করে এসে আমাকে লিস্ট দেখাচ্ছে, স্যার এই জায়গায় এই খরচগুলো করছি আমরা। ওরা যে অনেস্ট, এটা নিঃসন্দেহ। এই যে নাই, এই যে শিক্ষা ব্যবস্থা যে কাজগুলো যে বাচ্চারা আজকে স্টুডেন্টরা করেছে, এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিবর্তনটা এনেছিল বিগত সরকার, সেই পরিবর্তনের দ্বারা কিন্তু আসলে এই পরিবর্তন কি সম্ভব ছিল? এই পরিবর্তন অর্থাৎ পরিবর্তনটাকে কতখানি এখন 2012 সালে আবার ব্যাক করা, হ্যাঁ, অর্থাৎ আগের সেই ধারাবাহিকতা রক্ষা করা, এই আগের ধারাবাহিকতা রক্ষা করলে এখন কি কি ধরনের আরো বেশি পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ বাড়তে পারে না কমতে পারে? আগ্রহ বেড়ে যাবে, কারণ পড়ার টেবিলে যাবে। আগে আমরা বাচ্চাদের হোমওয়ার্ক দিতাম, তারপরে ক্লাসে কাজ করাতাম, কিন্তু এই যে গত সরকার যে কারিকুলামটা দিল, তাতে ওই ধরনের কোনো কাজ ছিল না। গার্ডিয়ানরা বলে আমার বাচ্চাটা তো বাসায় লেখে না, প্যারেন্টস মিটিংয়ে বলে আমার বাচ্চাটা তো বাসায় পড়ে না। তো পড়ার কিছু নাই, তো তাদের তো শিখাচ্ছে টিম বাজি, তাদের তো শিখাচ্ছে যে ছবি আঁকা, নাচ গান, তাদের শিখাচ্ছে নাচ গান, নাটক, গ্রুপ ওয়ার্ক, এইগুলো। তো এগুলোর মধ্যে বাচ্চাদের তো পড়াশোনা নাই। কিন্তু আমাদের জিপিএ 5 সিস্টেম, যখন জিপিএ সিস্টেম ছিল, যখন আগে সৃজনশীল পদ্ধতি ছিল, তখন বাচ্চারা যেভাবে পড়ছে, আবার সেই পদ্ধতিতে ফিরে আসছে। আমরা শুরু করবো তাড়াতাড়ি, গভর্নমেন্টের ইনস্ট্রাকশনটা পুরা পাইলে বাচ্চারা আবার আলহামদুলিল্লাহ পড়ার টেবিলে বসবে, এবং গার্ডিয়ানও খুশি, বাচ্চারাও খুশি। আপনি অবাক হয়ে যাবেন যে এমন সিস্টেমে পড়াশোনা কারিকুলাম শুরু করেছিল যে একটা শিফট ছাড়া 2 শিফট পড়ানোর সুযোগ নেই। তাই 1 শিফট পড়ানো, 2 শিফট পড়াতে গেলেই আর টাইমে হবে না, ওই রাত 8টা বেজে যাবে। তাতে করে আমাদের অর্ধেক বাচ্চা ভালো স্কুল থেকে বঞ্চিত হবে, তারা কোথায় পড়বে? তাহলে কি পড়াশোনা বা? আচ্ছা, আমরা ফিরবো বিরতির পর। দর্শক, এই পর্যন্ত বছর একটু বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল আজকের অতিথি কাজী বদরুজ্জামান, সহকারী অধ্যাপক, শহীদপুর স্মৃতি কলেজ, মিরপুর, ঢাকা। আর আজকের যে বিষয় সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। বিরতির আগে যেমনটি বলছিলেন কাজী বদরুজ্জামান, যে শিক্ষা ব্যবস্থায় শিফটের যে ব্যাপার, যে এই শিফট একটা বেশি দুটা করলে পরবর্তীতে 12 ঘন্টা লেগে যায়, কিভাবে পাবো আমরা 12 ঘন্টা? আচ্ছা, তো শিক্ষা থেকে যেভাবে সিস্টেম করে দিয়েছিল যে প্রতি শিফট 6 ঘন্টা, তো আমাদের যদি দ্বিতীয় শিফট করাতে হয় রাত 8টা বেজে যাবে। এই জন্য একটা শিফটের মধ্যে বাচ্চাদের শেখাতে হবে। তাতে করে আমাদের টিচারও বাদ দিতে হবে। আমাদের 150 জন টিচার, তা আমাদের লাগবে অর্ধেক। তাহলে বাকি টিচারগুলো কী করবে? তারা তো চাকরি করে, রুজির ব্যাপার, তারা সম্মানের ব্যাপার। আবার স্টুডেন্ট অর্ধেক চলে যাবে, তারা কোথায় পড়বে? ভালো কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে? তখন তো পড়তে পারবে না। তো আমরা যে শিফট সিস্টেমে পড়াচ্ছি বড় বড় প্রতিষ্ঠান,
অনেক গার্ডিয়ানের সাথে আমি ভালো প্রতিষ্ঠানে পড়াবো। আজকে বিজ্ঞান আছে স্কুলে যদি একটা শুট বন্ধ হয়ে যায়, ওই বাচ্চাগুলো কোথায় যাবে? ঢাকা ক্যান্টনমেন্ট শহীদ আনোয়ার আছে, তারপরে ঢাকা ক্যান্টনমেন্ট যে স্কুলগুলো আছে, যাদের 2 শিফট আছে, তো তারা কীভাবে চালাবে? ভালো প্রতিষ্ঠান তো এগুলো অনেক। তো আমরা এই যে রেসিডেন্সিয়াল মডেল আছে বলেন, ভালো প্রতিষ্ঠান, এই জন্য যেভাবে চলছিল ওইভাবে, আগের যে কারিকুলাম ছিল সৃজনশীল পদ্ধতি, এইটা অসাধারণ। তারপরে এটাকে যদি সুন্দর করতে হয়, এখন উপদেষ্টারা আসছেন, আমরা বাচ্চাদের পড়াই আগের কারিকুলামে, তারপরে যদি এটাকে আপডেট করা যায় করবে। কিন্তু গত যে এটা কোনো আপডেটই না, এটা একদম কি কারণে যে দিছে, কেন দিছে, এটা বলাও যাবে না কারোর কাছে, এটা মানে দৌর্যের বাইরে চলে যায়। আচ্ছা, আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি যদি আমরা বলি যে তিনি একজন চিকিৎসক, তিনি একজন ভালো ছাত্রী, আমরা দেখেছি একসময় তিনি খুব ভালো ডিবেট করতেন। হ্যাঁ, তো এই যে তার দ্বারা এই যে এরকম একটা পরিবর্তন আসলো, পরবর্তীতে আমাদের মহিবুল হাসান নোবেল, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব উপমন্ত্রী থেকে ডিরেক্ট মন্ত্রিত্ব পেলেন, এবং তিনি একজন ব্যারিস্টার মানুষ, তিনি নিজে পড়াশোনা করেছেন দেশের বাইরে। হ্যাঁ, তিনি তো বাংলাদেশেও মানে তেমন একটা পড়াশোনা নাই, দেশের বাইরে পড়াশোনা করে, দেশের বাইরের কালচারের মানুষ, এবং তিনি বিয়েও করেছেন দেশের বাইরে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো হঠাৎ করে বাবার সূত্রে জুড়ে বসা, এবং এমনটাই হয়েছে, এবং শিক্ষা ব্যবস্থা একটা আমূলক পরিবর্তন নিয়ে আসা। হ্যাঁ, তো এই নিয়ে তাদের যে ভ্রান্ত ডিসিশনগুলো, এগুলো তো একটা শিক্ষার্থীর উপরে পড়া মানে হচ্ছে আজকের শিশু, আমরা বলি আগামী দিনের ভবিষ্যৎ। তো আজকের শিশুকে যদি শিক্ষার্থীকে একজন সঠিকভাবে শিক্ষা দান আপনারা না করতে পারেন, এবং খুব গুরু একটা দায়িত্ব কিন্তু আপনাদের উপরে, তো সেই ক্ষেত্রে সেই শিক্ষক, সেই শিক্ষার্থী বা সেই শিশু তাহলে দেশ যখন পরিচালনা করবে, তখন সেটাকে কিভাবে করবে? নিশ্চয়ই হ্যাম্পার হবে। তো আপনি এই দোষারোপটা মূলত কাকে করবে? দেখেন, আপনাকে আমি বলি যে এই যে একজন মন্ত্রী হয়, মন্ত্রী কাকে দেয়? দলীয় লোকজন। তাদের লেখাপড়া যতই জানুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের সমান তো হবে না। তারা তো এই লেখাপড়া নিয়ে পড়ে আছে, তারা তো রিসার্চ করে, তারা তো জ্ঞানের ভান্ডার। তো এই ধরনের মানুষকে তার মন্ত্রী করে নাই। তারপরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যেখানে অনেক মনীষীরা আছে, জ্ঞানের ভান্ডার তাদের কাছে, যিনি শিক্ষাবিদ তাকে শিক্ষার মন্ত্রী করা, যিনি একজন চিকিৎসক তাকে স্বাস্থ্যমন্ত্রী করা, মানে প্রত্যেকটা যা স্ব ট্রেডেড ব্যক্তিকে দিলে ভালো কিছু হবে নাকি? আপনি তো দেখেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারা, ডাক্তার না। কিন্তু এবার অবশ্য দিয়েছিলেন গতবার। হ্যাঁ, যে সেটা অনেক বলতে হয়তো অনেক পরে গিয়ে দলের মানুষ, তো অনেক ভালো মানুষ আছে। হ্যাঁ, তবেও স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, ডক্টর শামতুল্লাহ ডাক্তার ছিলেন, এই লাইনের মানুষ, তাও বলা যায়। কিন্তু আগে ছিলেন জাহিদ মালিক। জাহিদ মালিক সফর, এটা ফুলি করাপ্টেড একজন পারসন, এবং এই মানুষগুলো সিলেকশন করছি আমরা। তো আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন দেখেন জাফর ইকবালকে আমরা এত সম্মান করতাম, যে উনি আসলে বাচ্চারা অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়েছে রোদের মধ্যে। সেই মানুষটা কি সাজেশন দিল, কি কারিকুলাম দিল, সে তার পক্ষেই কথা বললো। বাচ্চাদের পক্ষে কথা বললো না, গার্ডিয়ানদের পক্ষেও কথা বললো না। তাহলে আমরা কাকে রেসপেক্ট করবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন টিচার আছে, টক শোতে এসে গভর্নমেন্টকে এত পক্ষে কথা বলছে, গভর্নমেন্টকে বুঝতেই দেয়নি যে এটা ভুল। গভর্নমেন্টকে খুশি রাখার জন্য আবার দেখেন সাংবাদিকদের মধ্যে কিছু কিছু সাংবাদিক আছে, যখন উনি বিদেশ থেকে এসে যখন প্রেস ব্রিফিং করতেন দেখতাম, তাকে খুশি করার জন্য এমন সব কোশ্চেন গাল গল্প দিতে, যা আমরা মানে অবাক হয়ে যেতাম। এই জন্য প্রত্যেকটা সেক্টর তাদের মানে স্বাধীনভাবে তারা কাজ করতে পারে নাই। ভয় হোক যেভাবে হোক সরকারের পক্ষে কথা বলতে হয়েছে। আমি আপনাদের প্রোগ্রামে আসছি, আমি তো মন খুলে কথা বলতে পারি নাই, এবং আমার বলা নিষেধ যে একদম গভর্নমেন্টের বিপক্ষে কথা বলা যাবে না। তো এইভাবে কিভাবে আমরা কাজ করবো? আজকে সেই সময় এসেছে, সেই সময় এসেছে, এবং এটি অব্যাহত থাকবে, ধারা অব্যাহত থাকুক, যেটা হচ্ছে আপনার চাওয়া, আমাদের চাওয়া, সকলের। আপনাকে আমি বলি যে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে এদেশে যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। আপনি অন্যায় করতে থাকেন, মানুষের ধৈর্যের সীমা যদি না থাকে, যদি হাত ভেঙে যায় বা পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তখন অবশ্যই সবাই ঘুরে দাঁড়াবে। এজন্য আপনি যেটা করবেন অবশ্যই ভালোটা করতে হবে। আপনি যে প্রফেশনে চাকরি করেন না কেন, আপনাকে অনেস্ট হতে হবে। তৃতীয় বিশ্বের মানুষ, আমরা আজীবন তৃতীয় থেকে যাব? আমরা কি ফার্স্ট হতে পারবো না? তো আমরা কেন আমাদের মনে এই জিতটুকু থাকে না? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, একদম বীরদর্পে আমি ভুলে গেলাম পিছনে যে কি আছে না, আপনি কয় হাজার কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকার মালিক। এখন তো দেখা যাচ্ছে যে গণভবনে বাচ্চারা যখন ঢুকলো, বিভিন্ন মানুষ যখন ঢুকলো, কি দেখলো সেখানে? তো যে বহিঃপ্রকাশ
আমরা জীবনে দেখি না, আমরা তো বিভিন্ন সরকার পরিবর্তন হতে দেখেছি, জি কিন্তু এরকম তো দেখি নাই। তার মানে কত ক্ষোভ 17 বছরে কি পরিমাণ ক্ষোভ অর্জন করেছে। তো আল্লাহ রহমত, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে। আমাদের ছোট্ট সোনামণিরা, আমাদের ছাত্ররা, আমাদের যে দেশের জন্য যা করেছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা। যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ, আমি কিন্তু কয়েকদিন ঢাকা মেডিকেলে গেছি, আমি কয়েকদিন সোহরাওয়ার্দী মেডিকেলে গেছি আমি বাচ্চাদের দেখতে। আমার স্টুডেন্ট আমার এখান থেকে নিজের বিবেক তাড়না থেকে আমি মারা গেছি, জানা যায় গেছি, চোখের জল সামলাতে পারি নাই। আমার স্কুলের স্টুডেন্ট, আমার কলেজের স্টুডেন্ট এখন বিউবিটিতে পড়ে, সে ঢাকা মেডিকেলে ছিল, আমি দেখতে গেছি ওখানে আরও টিচারদের নিয়ে, আমি স্টুডেন্টদের নিয়ে গেছি। আমি বলছি যে ট্রিটমেন্টের যে খরচ আমরা আমাদের কলেজ থেকে যতটুকু পারি আমরা হেল্প করবো। আলহামদুলিল্লাহ। গার্ডিয়ানকে আমরা বলি যে বেগ পেতে দেই নাই, আমরা চেষ্টা করেছি, আপনার আশ্বস্ত করেছি, কিন্তু বেঁচে নাই, মারা গেছে। হসপিটালে গেছে, আল্লাহ তাকে শহীদ মর্যাদা দেন। আল্লাহ তাকে শান্তি মর্যাদা দান করুক, এটাই আমরা কামনা করি। এছাড়া আমাদের আর করার কিছু ছিল না। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা, তাহলে এটা আমূলক এক পরিবর্তন এনেছিল তখন। এই পরিবর্তন থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন, এবং যে কারণে হচ্ছে আমরা বেরিয়ে আসতে শুরু করেছি সময়ের দাবি, এবং হ্যাঁ সময়ের দাবি। এবং পরবর্তীতে অর্থাৎ এখন যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, খুবই ভালো মনের একজন মানুষ, সাদা মনের একজন মানুষ, নিরহংকার, তার কাছ থেকে চাওয়া বা পাওয়ার প্রত্যাশা কি কি? দেশের একটা ইউনিভার্সিটি আছেন, কোন দেশে আমার ঠিক মনে নেই, সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য নোবেল লরিয়েট হওয়া লাগে। আচ্ছা, তো চিন্তা করেন কেন নোবেল লরিয়েট হওয়া লাগে? ওই বাচ্চাগুলো ইন্সপায়ার্ড হবে যে কি নোবেল পাওয়ার জন্য কি করা দরকার, কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু অনেস্ট হতে হয়, কতটুকু ত্যাগ তিতিক্ষা থাকে। তো আমাদের বাংলাদেশের একজন মানে প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট, এটা আমাদের মানে গর্বের এবং অহংকার। সারা বিশ্বের কাছে আমরা বলতে পারি খুব কম দেশেই আছে যে রাষ্ট্রপ্রধান যে নোবেল পাওয়া মানুষ, নোবেল লরিয়েট। আমাদের এটা, এবং আমাদের বিশ্বাস ওনাদের কাছ থেকে প্রধান উপদেষ্টার কাছ থেকে উপদেষ্টা মণ্ডলীদের কাছ সঠিক গাইডলাইন পাবে। আমাদের আশা করি আমরা সঠিক গাইডলাইনটা পাবো এবং আমরা বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা বাচ্চা হলো দেশের ভবিষ্যৎ। একটা বাচ্চা শুধু তার মা বাবার সম্পদ নয়, তারা দেশের সম্পদ। তারা একটা সময় বড় হয়ে তারা কিন্তু সচিব হবে, তারা কিন্তু পুলিশ অফিসার হবে, তারা বিভিন্ন বাহিনীতে ঢুকবে। তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি তাহলে আমরা কি সাপ্লাই দিলাম? তো এটাই আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের চাওয়া, যে আপনার সঠিক নির্দেশনায় আমরা যেন চলতে পারি এবং আমরা যেন সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি। এতদিন শুধু বলেছি নামে, এখন সরাসরি আমরা দেখবো, আমরা দেখতে পাচ্ছি, আমাদের এত ভালো লাগতেছে। এত দেখেন, সেদিন আমরা দেখলাম একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা খাওয়া দাওয়া করবেন, ওখানে প্লাস্টিকের বোতলে উনি ইন্সপায়ার্ড করেন না, উনি জগ এবং গ্লাস। কি সুন্দর, কি লাগছে, কারোর মন থেকে তো কখনো আমি ভাবতো একটা মিস ইউজ, অর্থাৎ অর্থ খরচ হবে। হ্যাঁ, জগ গ্লাস সবসময় ব্যবহার করতে পারবো, ফিল্টারের পানি ব্যবহার করতে পারবো। এখানে একটা বাজে একটা অর্থ এখানে ব্যয় হবে না। একটা পানির তো অনেক দাম, একটা মিনারেল ওয়াটারের একটা দাম 500 ml 20 টাকা। জি, আগে এক গ্লাস পানি খাইতে চাইলে গ্রামে জগার গ্লাস নিয়ে পানি দিত, আর এখন একটা বোতল কিনে দিতে হয় 20 টাকা দিয়ে। মানে একটা অর্থের ফ্যাশনেবল যে বোতল না দিলে আমার মনে হয় স্ট্যাটাস থাকতেছে না। তো যাই হোক, যেখানে প্রধান উপদেষ্টা দেখালেন যে না, জগ আর মগের প্রচলন, আমাদের স্ট্যাটাস দরকার নাই, আমাদের সবার ওই লাইনে ফিরে আসা উচিত। এবং খুব সাদাসিধে মানুষ। এটা আমি বারে বারে বলি, অন্যান্য সত্যিও বলি যে খুব সাদামাটা একজন মানুষ, যাকে দেখলে পরনে যে একই জামা একই পরিধান করে আছেন, সিম্পল, খুবই সিম্পল। মানে হাসিটা দেখলেও ভালো লাগে, ন্যাচারাল হাসি। হাসির মধ্যে কোনো কৃত্রিমতা নাই, কোনো অহমিকা নাই। যদি হাসার দরকার হাসেন, কিন্তু আমাদের আগে কম বলেন, খুব কম বলেন। যারা বুদ্ধিমান আপনারাই বলেন, যারা বিচক্ষণ যাদের আছে তারা বেশি বলেন না, তারা কাজ বেশি করেন। তো আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শক যারা আছেন, যারা আমাদের দেখছেন, সবাইকে আমরা বলবো আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন। পড়াশোনা বাচ্চারা আবার টেবিলে ফিরে আসবে, দেখবেন সেদিন আর বেশি দূরে নয়। এই যে আমরা যারা নবম শ্রেণীতে বাচ্চারা পড়ে, ওরা দশম শ্রেণীতে গেলেই আমরা কিন্তু তাদের সায়েন্স, কমার্স, আর্টস দিয়ে দিব। যে যেটা ভালো মনে করবে সে সেটা পড়বে, পড়াশোনা করবে। মানে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে। এবং এই যে বয়স সন্ধিকালের যে বিষয় পড়াশোনার মধ্যে, বা একটা ব্যক্তি নিয়ে বা পরিবার নিয়ে শুধুমাত্র এটা সিলেবাস থাকবে, এটা কি থাকবে? এটা থাকবে না। তো আমি বলি যে বয়স সন্ধিকালের বিষয়টা কিন্তু বাচ্চারা ও নিজ নিজ থেকেই শিখে যায়। মা তার বাচ্চাকে শেখায়, মা তার ছেলেকে শেখায়, পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে। একটা বাচ্চা কীভাবে তাকে বড় করতে হবে, মার্চে কি আমরা বেশি ভালো বুঝি না, টিচাররা ভালো বুঝি না, মাই বড় করে তোলে। ওগুলো বইপত্রে যে জিনিসগুলো লেখা উচিত না সেইগুলো আমরা দেখতে পেয়েছি।
সেখানে একেবারে অনুচিত। একেবারে অনুচিত। এবং ইসলাম বিবর্জিত অনেক বিষয়ই সেখানে ছিল আগে ছিল। শিক্ষা ব্যবস্থায়, এবং সব কিছু পরিবর্তন হয়ে আসুক এবং শিক্ষা ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালিত হোক, এটাই তো আপনার প্রত্যাশা। সেটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমরা একেবারে আলোচনা শেষ পর্যায়ে। এবার যদি আপনার আরও কিছু বলবার থাকে, বিশেষ করে গার্ডিয়ানদেরকে এবং শিক্ষার্থী যারা আছে, অনেক সময় শিক্ষার্থীরা এই যে অর্থাৎ যদি আমরা বলি প্রত্যেক বছরই একটা শিক্ষা ব্যবস্থা একটার পর একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের সাথে কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারে নাই, যে কারণে কিন্তু পড়াশোনা একটা ভীতির একটা জায়গা তৈরি হয়েছিল। সেই ভীতির জায়গাটা থেকে এখন বেরিয়ে আসতে পারবে কিনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি বলবার কিছু থাকে আপনি বলতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেনশনের কোনো কারণ নাই। আমাদের যে সমস্ত উপদেষ্টারা দায়িত্ব পালন করছেন, ওনারা অত্যন্ত চৌকসভাবে সুন্দরভাবে করার চেষ্টা করছে, এবং সামনে যে আমরা আগের কারিকুলামটা ফিরে পাচ্ছি, এই কারিকুলামে বাচ্চারা পড়ার টেবিলে তোমরা বসবা, আর মা বাবার কথা শুনবা, টিচারদের কথা শুনবা, এটাই তাহলে দেখবা একটা মানে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে তুমি কিন্তু ভালো একটা অবস্থানে যাবা। প্রত্যেকটা বাচ্চা কিন্তু তার মা বাবার সম্পদ না, আমি আগেও বলেছি, এরা কিন্তু দেশের সম্পদ। সুতরাং আমি আনিস ভাই, আমি আরেকটু বলি যে এই যে একটা বাচ্চা যখন একটা ডিসি হয়, চিন্তা করেন, বা এসপি হয়, সে কিন্তু ওই শুধু তার মা বাবারই গর্ব না, ওই এলাকার মানুষও প্রাউড ফুল। জেলার একজন বড় ডাক্তার হলে বলে কি, আমার এলাকার বড় ডাক্তার, ও অমুক ডাক্তার, আমার এলাকার বাচ্চা, আমি তার কাছে গেলে সিরিয়াল লাগে না, যেখানে 6 মাস আগে সিরিয়াল দিতে হয়, আছে না এরকম? তো এই যে গার্ডিয়ানরা যে খুশি হয়, বাচ্চারা যে খুশি হয়, প্রতিবেশীরা যে খুশি হয়, প্রতিবেশীরা সুন্দর একটা পরিবেশ না দিলে কিন্তু বাচ্চা স্কুলে যাইতে পারতো না। তাদেরও অবদান আছে, আত্মীয় স্বজনেরও অবদান আছে। একটা বাচ্চা যখন মেডিকেলে পড়ে তখন কিন্তু প্রত্যেকটা আত্মীয় স্বজন খুশি হয়, এই বাচ্চাটা বড় হবে, ভালো হবে, আমাদের অহংকার। এই জন্য স্টুডেন্টদেরও বলি যে প্রতিবেশীদের আসলে একটা বাচ্চা কেমনভাবে ভালো ব্যবহার শিখবে সেটা কিন্তু গার্ডিয়ানের উপর নির্ভর করে। আমি আমার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করি, আমার বাচ্চা শিখে। আমার কাজের মেয়ের সাথে পরিবারের বড় একটা ফ্যাক্ট, আমি আমার হাজব্যান্ডের সাথে কেমন ব্যবহার করি, আমার ওয়াইফের সাথে আমি কেমন ব্যবহার করি, এগুলো কিন্তু বাচ্চারা দেখে, ওরা হলো অনুকরণ প্রিয়। এই জন্য ওদের সামনে আমরা নেগেটিভ কোনো কিছু আমরা বলবো না, আমরা এমনভাবে বাচ্চাদের বেড়ে তুলবো যেন জাতির ভবিষ্যৎ, যেন জাতিকে সুন্দর কিছু দিতে পারে, এমনটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরাও চাই শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনের যে ধারাবাহিকতা সেটি বন্ধ হোক, পূর্বের শিক্ষা ব্যবস্থার ট্রেন্ড আবারও চলে আসুক, এবং এই আসবার ফলে শিক্ষা ভীতি শিক্ষার্থীদের মধ্যে সেটি কেটে যাক এবং সুন্দরভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হোক। তবে জীবনমান এগিয়ে যাবে, বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং অর্থনীতিতেও দেশ সমৃদ্ধি হবে বলে আমরা মনে করছি। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই মুভি বাংলা টেলিভিশনের সাথেই থাকুন।